যদি তুমি সত্যি রাজনীতিতে আসতে চাও তবে তোমার ভাইকে সাহায্য করো। প্রতিশোধের নেশায় ও যে নোংরা খেলায় নেমেছে তা থেকে ফিরিয়ে আনো। শাহাদ খানের পিছনে ছুটতে গিয়ে ও নিজের জীবন পরিবার সব ধুলোয় না মিশিয়ে দেয়। এই বদমেয়ে, আমার বড় ছেলেটার মাথা কি স্বাদ মেটেনি না? এখন আমার ছোট ছেলেটাকে ধরেছ। বাজ খাই গলার আওয়াজে দুজনেই ফিরে তাকালো। দেখলো মঞ্জুরা বেগম এক প্রকার ছুটে আসছে এদিকে। কাছে এসে বলল, আবারও তুমি শাহাদ খানের পক্ষে কথা বলছো? হয় কি সম্পর্ক বানিয়ে রেখেছো ওর সাথে শুনি? তৃপ্তির মুখ থমথমে হয়ে গেল। হাসিব মুখ ঘুরিয়ে নিল। তার মা এখন বিভিন্নভাবে নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলবে। সে এসব শুনতে চায় না। মহিলাদের এসব কুটনামি তার পছন্দ না। সে হাঁটা ধরল হিসামের দিকে। লোকজন থাকলেও তার এখন হিসামের সাথে কথা বলা দরকার। হিসামের কাছে গিয়ে বলল, তোমার সাথে কথা আছে ভাইয়া। কথার মাঝপথে হাসিবের দিকে তাকালো। সেক্রেটারিকে হাত ইশারা করে চলে যেতে বলে হাসিবের দিকে তাকিয়ে হেসে বলল, বস, তো তোর সাথে কথাই হয়নি তেমন। কয়দিন থাকবে এবার? আমি একবারে বাড়ি চলে এসেছি ভাইয়া। আমি এবার থেকে বাড়িতে থাকব, তোমার সাথে রাজনীতি করব। হিসামের মুখভঙ্গি বদলে গেল। শান্ত চোখে তাকালো হাসিবের দিকে। দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, এসব সিদ্ধান্ত কে নিতে বলেছে তোকে? আমি নিয়েছি। রাজনীতি আমার রক্তে আছে, এজন্য আলাদা করে সিদ্ধান্ত নিতে হবে কেন? হিসামের সামনের টেবিল থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে দিতে বলল, সিদ্ধান্ত নিলে রাজনীতি করা যায় না, দলে জায়গা করে নিতে হয়, যেটা তুই পারবি না। আর 2 দিন বাড়িতে থেকে হলে ফিরে যা। নির্বাচন শেষ না হওয়া অবধি বাড়ি আসবি না। কেন আসবো না? এটা আমার বাড়ি। আমার বাড়ি রেখে, পরিবার রেখে অন্য জায়গায় কেন থাকবো? আমি বাড়িতেই থাকবো, আর দলেও জায়গা করে নিব। ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলো বলে হাসিব বাড়িতে ঢুকে গেল। হিসাম চায়ের কাপ হাতে নিয়ে অবাক হয়ে তাকালো হাসিবের যাওয়ার দিকে। হাসিবের মাথায় রাজনীতিতে ঢোকার ভূত কোথা থেকে আসলো তা সে বুঝতে পারছে না। এর আগেও কয়েকবার এই কথা তুলেছিল, কিন্তু তখন ধমক দিয়ে থামিয়ে দেয়া হয়েছে। হাসিবও মেনে নিয়েছিল, সে মন থেকে এসব পছন্দ করে না। কিন্তু এবার হাসিবের এত সিরিয়াস হওয়ার কারণ হিসাব মেলাতে পারল না। কুহু যখন নিচের ঘরে আসলো তখন রাত বাজে প্রায় 11টা। খাওয়া দাওয়ার পর নিচে বাড়ির মহিলারা সবাই মিলে আড্ডায় বসে। সেখানে আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেল টের পাইনি। শেষে রেজিয়া সুলতানা সবাইকে তাড়া দিয়ে ঘরে পাঠিয়েছে। তবুও রাফা রিদি এখনো ঘরে আসেনি। তারা দুজনেই কুলসুমা বেগমের ঘরে গিয়েছে ভূতের গল্প শুনতে। কুহু ঘরে এসে বিছানার উপর একটা ডালা দেখতে পেল। ডালাটা ফুল দিয়ে সাজানো। ডালাটার কাছে এসে দেখলো ডালার ভিতর শাড়ি, চুড়ি, গহনা রাখা। তার উপর একটা কাগজ, হাতে লেখা অয়ার দ্যাম। কুহু বুঝতে পারলো এটা শাহাদের কাজ। ডালার ভেতর থেকে শাড়িটা বের করলো। নীল রঙের পাতলা শাড়ি। লজ্জায় কুহুর গাল দুটো রাঙা হয়ে গেল। এরকম একটা শাড়ি পরানোর পিছনে কি উদ্দেশ্য শাহাদের? পরক্ষণেই মুখে একটা হতাশ ভাব ফুটিয়ে ভাবলো, উদ্দেশ্য যাই হোক না কেন, সেই উদ্দেশ্য যে শেষ পর্যন্ত বানচাল হবে তা তো নিশ্চিত। এইসব ভেবে কুহু শাড়ি পরে খুব সুন্দর করে তৈরি হলো। শাহাদের কিনে আনা নীল চুড়ি, নীল গহনা পরল। আয়নায় নিজেকে দেখলো ভালো করে। তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। কুহু উঠে গিয়ে দরজা খুলল। বাইরে কেউ নেই। দরজায় একটা কাগজ লাগানো। কুহু কাগজটা খুলে হাতে নিল। সেখানে লেখা কাম টু দ্য রুফ। দরজার নবে একটা লাল সুতা পেঁচানো, সেটা করিডোর দিয়ে ছাদে চলে গেছে। কুহু লাল সুতাটা হাতে নিল। হাতে সুতাটা গুটিয়ে নিয়ে আঘাতে লাগলো ছাদের দিকে। ছাদের দরজায় আসতেই নজরে পড়ল শাহাদকে। পকেটে হাত গুজে ফ্লোরের দিকে তাকিয়ে আছে, ভাবুক দৃষ্টি। যেন রাজ্যের ভাবনা এখনই ভেবে নিচ্ছে, পরে আর সময় পাবে না। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু। শার্ট ইন করে উপরের 3টা বোতাম খোলা। চওড়া বুকের অনেকখানি দেখা যাচ্ছে। কয়েকটা চুল কপালের উপর পড়ে আছে অযত্নে। হালকা এলোমেলো চুলে শাহাদকে দেখতে যেন আরো হ্যান্ডসাম লাগছে। ছাদটাও এমনিতেও সবসময় লাইটিং করা থাকে, এখন কিছু ফেরি লাইট এদিক ওদিক লাগিয়ে দেওয়া হয়েছে। ছাদে ফুল গাছ আছে, সেগুলো হালকা লাইটিং করা হয়েছে। ছাদের ফ্লোর জুড়ে গোলাপের পাপড়ি ছড়ানো। কুহু দাঁড়িয়ে থেকে সুতাটা আরেকটু গুটিয়ে হাতের মুঠে নিল। চুরির রিনঝিন শব্দে শাহাদ মুখ তুলে তাকালো। শান্ত মুখশ্রী, স্থির দৃষ্টি। সেই দৃষ্টি একবার কুহুর সর্বাঙ্গে ঘুরিয়ে আনলো।
কুহুর পেটের ভিতর পাক দিয়ে উঠল এমন দৃষ্টি দেখে। সে সাবধানে একটা শ্বাস ফেলল। শাহাদ কুহুর দিকে দৃষ্টি রেখে ঘাড় বাঁকা করল। একটা হাত পকেট থেকে বের করে আনলো। কুহু দেখতে পেল শাহাদের হাতে সুতার অন্য অংশটা পেঁচানো। শাহাদ ধীরে সুস্থে এক হাত নাড়িয়ে সুতাটা পেঁচাতে লাগলো। কুহুর হাতের সুতায় টান পড়ল। সুতার টানে কুহু এগিয়ে যেতে থাকলো শাহাদের দিকে। যতই এগুচ্ছে ততই তার বুকের ভেতরে ধুকপুকানি বাড়ছে। শাহাদের তেমন কোনো নড়চড় নেই। সে এক দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে ধীরে সুস্থে সুতা পেঁচাচ্ছে, যেন দুজনে একটু একটু করে কাছে আসাটাকে উপভোগ করছে। দুজন এক হাত দূরত্বে আসতেই শাহাদ থেমে গেল। আচমকা হাতের সুতায় জোরে টান দিল। এটার জন্য কুহু প্রস্তুত ছিল না, ফলে সে শাহাদের বুকের উপর গিয়ে পড়ল। শাহাদ এক হাত কুহুর চুলের পিছনে রেখে গভীর চুম্বন করল কুহুর কপালে। কুহু চোখ বন্ধ করে ফেলল আবেশে। ঠাস করে ছাদের দরজা লাগানোর শব্দ হলো। কুহু চমকে পেছনে তাকিয়ে ছাদের দরজা লাগানো দেখতে পেল। শাহাদের দিকে তাকিয়ে বলল, দরজা লাগিয়ে দিল কে? রাফা। এখন আমরা নিচে যাব কি করে? যাব না, আমরা যেখানে থাকবো। শাহাদ ডান পাশে ইশারা করে কুহুকে দেখালো। কুহু তাকিয়ে দেখলো ছাদের একদিকে একটা সাদা ধবধবে বেড। বেডের চারপাশে সাদা পর্দা বাতাসে উড়ছে। শাহাদ দুজনের হাত থেকে সুতা খুলে ফেলল। কুহুকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। কোমরে শাহাদের হাতের স্পর্শে কুহুর শরীর শিরশির করে উঠল। পাতলা শাড়ি ভেদ করে ঢুকা শীতল বাতাস সে শিরানি আরও বাড়িয়ে দিল। হুট করে ছাদের সমস্ত লাইট অফ হয়ে গেল। কুহু দু হাতে শাহাদের বুকের শার্ট খামচে ধরল। জিজ্ঞেস করল, লাইট চলে গেল কেন? শাহাদ হাসির মতো শব্দ করে বলল, লাইট লাগবে না, চাঁদের আলো আছে। কুহু আকাশের দিকে তাকালো। আসলেই আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোতে সাদা বেগটা দেখতে যেন আরো মোহনীয় লাগছে। কুহু শাহাদের দিকে তাকালো। শাহাদ মৃদু হেসে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু তাকাতেই প্রশ্ন করল, প্রেম যেহেতু হচ্ছেই না, তবে পরিণয় হয়ে যাক। প্রেমের আগে পরিণয়ে তোমার আপত্তি আছে? কুহু দ্বিধা নিয়ে তাকালো শাহাদের দিকে। খামচি দিয়ে ধরে রাখা শাহাদের শার্টটা আরো শক্ত করে ধরল। শাহাদ শব্দ করে হাসলো। কুহুর নাকের সাথে নিজের নাক ছুঁয়ে বলল, নীল শাড়িতে তোমায় অপরূপ লাগছে কুহু। কুহুর সমস্ত অনুভূতি এক বিন্দুতে এসে থেমে গেল। নিজেকে শাহাদের কোলে অনুভব করলো। কিছুক্ষণ পর নিজেকে বেডে আবিষ্কার করলো। শাহাদ তাকে বেডে বসিয়ে দিয়ে স্ট্যান্ডের সাথে লাগানো বাকি পর্দাগুলো খুলে দিল। হালকা বাতাসে উঠতে লাগলো পর্দাগুলো। বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আড়াল হয়ে গেল দুজন। শাহাদ কুহুর গালে হাত রাখলো। একবার আকাশের চাঁদের দিকে তাকিয়ে কুহুর দিকে তাকালো। কুহু যেন এফোর ওফর হয়ে গেল সেই দৃষ্টিতে। সহ্য করতে না পেরে শাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। শাহাদ টাল সামলাতে না পেরে কুহুকে বুকে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। দু হাত দিয়ে কুহুকে সম্পূর্ণভাবে নিজের বুকে আবদ্ধ করে নিল। ভোরের আলো চোখে লাগতে কুহুর ঘুম ভেঙে গেল। আধো চোখ খুলে দেখলো চারিদিক ফর্সা হয়ে গেছে। প্রথমে খোলা আকাশের নিচে নিজেকে আবিষ্কার করে কিছু ঠাহর করতে পারল না। কিছুটা অবাক হলো। আস্তে আস্তে গত রাতের সবকিছু মনে পড়ল। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। উপর হয়ে বালিশে মুখ গুজে শাহাদ ঘুমিয়ে আছে তার পাশে, মুখটা তার দিকে ফিরানো। শার্টলেস শাহাদের এক হাত কুহুকে জড়িয়ে ধরে আছে। কুহু শাহাদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। বাচ্চাদের মতো ঘুমাচ্ছে শাহাদ। এলোমেলো চুলের অল্প কিছু কপাল ছুঁয়ে পড়ে রয়েছে। কুহু নিজের উপর শাহাদের বলিষ্ঠ হাতের ভার অনুভব করলো। আলতো চাপ দিয়ে শাহাদের হাতটা সরানোর চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। এবার শক্তি প্রয়োগ করলো। আর একটু জোরে ঠেলতেই শাহাদ নিচ থেকে হাত সরিয়ে নিল। নড়ে চড়ে উপর হওয়া থেকে সোজা হলো। ছাড়া পেয়ে কুহু উঠে বসলো। এক পাশে পড়ে থাকা শাড়ির আঁচল ঠিক করলো। গত রাতেই শাড়ি ঠিকঠাক করে ঘুমিয়েছিল, তারপরও এলোমেলো হয়ে গেছে আবার। শাড়ি ঠিক করতে করতে একবার শাহাদের দিকে তাকালো। শাহাদের গায়ে সাদা চাদর নিচে নেমে গেছে। বুকের একটু উপরে কাঁধের কাছে লালচে হয়ে থাকা কুহুর খামচির দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। কুহু চমকে গেল। কেউ দেখে ফেললো কিনা দেখতে এদিক ওদিক তাকালো। দ্রুত চাদরটা শাহাদের গলা পর্যন্ত টেনে দিল। তারপর নিজের উপর থেকে চাদর সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। হঠাৎ টান অনুভব করলো শাড়ির আঁচলে। ঘাড় ঘুরিয়ে দেখলো শাহাদ ঘুম ঘুম আতখোলা চোখে তাকিয়ে আছে। হাতে ধরে রেখেছে শাড়ির আঁচলটা। অলস কণ্ঠে কুহুকে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? সকাল হয়ে গেছে, ঘরে যাওয়ার প্রয়োজন।
দরজা তো লাগালো, রাফা এখন ওঠেনি। ও ছাড়া আমাদের এখানে আসার ব্যাপারে কেউ জানে না। তাহলে আমি রাফাকে কল করে ডেকে নিচ্ছি। শাহাদ আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু বলল না। কুহুর আঁচল ছেড়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। কুহু পর্দাগুলো ভালো করে টেনে দিল যেন আলো এসে শাহাদের ঘুমে ডিস্টার্ব না করে। তারপর রাফাকে কল করতে গিয়ে আবিষ্কার করলো ওরা দুজনের কেউই ওদের ফোন নিয়ে আসেনি। হতাশ হয়ে কুহু ছাদের দরজায় গিয়ে কয়েকবার টোকা দিল, যদিও জানে যে কেউ শুনবে না তবুও। তারপর আর কোনো উপায় না পেয়ে ছাদের এদিক ওদিক হাঁটতে লাগলো, ফুল গাছগুলো দেখতে লাগলো। কিছুক্ষণ ঘুমন্ত শাহাদের পাশে বসে রইল। সারা ছাদ হাঁটতে হাঁটতে শাড়ির আঁচল উড়িয়ে গুনগুন করে গান গাইল। তারপর বিরক্ত হয়ে ফুল গাছগুলোর কাছ গিয়ে বসে রইল। বসে বসে ফুলের পাপড়ি গুনতে লাগলো। তখনই ছাদের দরজা খুলছে এমন শব্দ হলো। কুহুর চোখে মুখে খুশি খেলে গেল। তাড়াতাড়ি পা বাড়ালো ছাদের দরজার দিকে। মনে মনে রাফাকে ধন্যবাদ দিল। এক প্রকার দৌড়ে চলে এলো ছাদের দরজার সামনে। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে তার হাসি মিলিয়ে গেল। ছাদের দরজায় দাঁড়িয়ে আছে মালা আর কুলসুমা বেগম। কুলসুমা বেগম ছাদে এসেছেন হাঁটাহাঁটি করতে। হাঁটুর ব্যথার জন্য অনেকদিন যাবত আসতে পারেন না। আজ ভোরে নামাজ আদায় করার পর ব্যথা টের পাননি। তাই বেলা একটু বাড়লে তিনি মালাকে নিয়ে ছাদে এসেছেন একটু হাঁটতে আর রোদ গায়ে মাখতে। অপ্রত্যাশিতভাবে কুহুকে ছাদে দেখে তিনি অবাক হলেন। জিজ্ঞেস করলেন, তুমি এখন ছাদে কি করছো নাতবো? তুমি সারা রাত ছাদে আটকা পড়েছিলে নাকি? সাদাত কোথায়? সে তোমার খোঁজ নেয়নি? কুহু প্রশ্নের উত্তর দিবে কি? সে তো লজ্জায় ছাদ থেকে লাফ দেওয়ার চিন্তা ভাবনা করছে। মালা সব হয়ে বলল, ইয়াল্লা, ভাবিজানরে ছাদের রাইখাই ছাদের দরজা লাগাইয়া দিছে। ভাবিজান কি ডরাইছেন? কুহু মাথা নাড়িয়ে না জানালো। অস্বস্তি আর লজ্জায় সে মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না। সে ঝড়ের বেগে কুলসুমা বেগমের পাশ কেটে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে গেল। কুলসুমা বেগম এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারেননি। বাড়ির বউ সারা রাত ছাদে আটকে থাকলো কিভাবে তা কিছুতেই তার মাথায় ঢুকছে না। মালা ছাদে ঢুকে ছাদের মেঝেতে তাকিয়ে বলল, ভাবিজান কি সারা রাত গোলাপের পাপড়ি দিয়া ছাদ সাজাইছেন নাকি? তারপর ছাদের অন্য পাশে পর্দা ঘেরা বেডের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললো। আপনা আপনি দু হাতে মুখ চেপে ধরলো। কুহু তড়িঘড়ি করে দৌড়ে ঘরে চলে আসলো। দরজা চাপিয়ে দিয়ে বিছানায় বসে হাঁপাতে লাগলো। রাফাটা যে এত ঘুম কাতুরে কে জানতো? আর সাতটাই বা কেমন? রোমান্টিকতা দেখানোর জন্য ছাদে যাওয়া লাগে? ঘরে কি এসব করা যেত না? কি লজ্জাটাই না পেল। এখন কুলসুমা বেগমের সামনে মুখ দেখাবে কি করে কুহু? কুহু উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে লজ্জায় লাল হয়ে গেল। লাজুক হাসি দিয়ে গত রাতের কথা চিন্তা করতে লাগলো। দরজা ঠেলে সাহাত হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। তার চুল এলোমেলো, পরনের শার্টের বোতামগুলো এলোমেলো করে লাগানো। বুঝাই যাচ্ছে তাড়াহুড়ো করে জামা কাপড় গায়ে দিয়েছে। ঘাড়ে হাত বুলাতে বুলাতে কুহুর দিকে তাকালো। সদ্য ঘুম থেকে ওঠার কারণে চোখ মুখ ফুলে আছে শাহাদের। চোখ কিছুটা লাল হয়ে আছে। ঘুম হয়নি গত রাতে। শাহাদের চোখে চোখ পড়তেই কুহু অন্যদিকে ফিরে দাঁড়ালো। গত রাতে শাহাদ তাকে যেই লজ্জা দিয়েছে এরপর শাহাদের চোখে চোখ রাখা সম্ভব না। শাহাদ কুহুর আড়ষ্টতা বুঝতে পারল। সে নিজেও একটু আগে যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিল। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে চোখ খুলে দেখল কুলসুমা বেগম বিছানার পাশে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে মালা ওড়না মুখে গুজে হাসছে। শাহাদের তখন করুণ অবস্থা। আশেপাশে কোথাও কুহুকেও পেল না। আর এই অবস্থায় বিছানা থেকে যে উঠে আসবে তারও উপায় ছিল না। বাধ্য হয়ে শাহাদকে বসে থাকতে হলো। কুলসুমা বেগম চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করলেন। শকুনি দৃষ্টিতে শাহাদের দিকেও তাকালেন। এরপর সব দেখে শুনে ছাদ থেকে চলে গেলেন। তৎক্ষণাৎ শাহাদ জামা কাপড় ঠিক করে ঘরে এসেছে। পাঞ্জাবি পায়জামাটা একটু দিও তো। এটা বলেই শাহাদ ওয়াশরুমে ঢুকে গেল। কুহু যথাসময়ে শাহাদের পায়জামা রেডি করে রাখলো। শাহাদ গোসল সেরে বের হলে তার হাতে ধরিয়ে দিয়ে নিজেও চলে গেল ওয়াশরুমে। দুজনের কেউই আর কারোর সাথে কথা বলল না। কুলসুমা বেগম চেয়ারে বসে আয়েশ করে চা খাচ্ছেন। এটা তার দ্বিতীয় কাপ চা। সাধারণত সকালে একসাথে 2 কাপ চা তিনি খান না। আজ মন ভালো বলে খাচ্ছেন। চা খাওয়ার ফাঁকে ফাঁকে তিনি ডাইনিং টেবিলের দিকে নজর বুলাচ্ছেন। তাকিয়ে দেখছেন সবার খাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। প্রতি সকালেই বাড়ির পুরুষদের খাওয়ার সময় তিনি ডাইনিং টেবিলের পাশে বসে এভাবে খাবারের তদারকি করেন। আর বাড়ির বউদেরকে নিয়ে তিনি একসাথে খান। তিনি একবার কুহুর দিকে তাকালেন। ওড়না মাথায় দিয়ে খাবার বাটি নিয়ে সবাইকে এটা ওটা দিচ্ছে। ওড়নার নিচ দিয়ে ভেজা চুল দেখা যাচ্ছে।
এই দৃশ্য দেখে কুলসুমা বেগমের মনটা ভরে গেল। আজ সকালে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে নিজে ধন্যবাদ দিলেন। এতদিন পর তার মনের আশা পূর্ণ হয়েছে। খান পরিবারের উত্তরাধিকারী আসার আর বিশেষ দেরি নেই। এবার শুধু খোদা মুখ তুলে চাইলেই হবে। কুহু খাবার টেবিলে সার্ভ করার সময় রাফার দিকে তাকালো। রাফা বাম হাতে কান ধরে চোখে মুখে অপরাধী ভাব ফুটিয়ে ফিসফিস করে বলল, সরি। কুহু আলতো হাসলো। তরকারির বাটি নিয়ে চলে গেল শাহাদের কাছে। বাটি থেকে একটা চিকেন লেগ পিস নিয়ে শাহাদের প্লেটে দিয়ে দিল, সাথে আরও দুটো বড় বড় পিস দিল। শাহাদ বিস্মিত হয়ে কুহুর দিকে তাকালো। তার প্লেটে একটা লেগ পিস তো ছিলই, আরও একটা দেওয়ার কারণ বুঝলো না সে। কুহু নিজের কাজ শেষ করে শাহাদের পাশ থেকে চলে এলো। রেজিয়া সুলতানা আর জয়া বেগম কুহুর এই কাণ্ডে বিস্মিত হলেন, তবে কুলসুমা বেগম অবাক হলেন না। তিনি মুচকি মুচকি হাসলেন। খাওয়া শেষে শাহাদ বাড়ি থেকে বের হওয়ার সময় কুহুকে খুঁজল, কিন্তু কুহু এখানে নেই। সে রান্নাঘরে ব্যস্ত। শাহাদের খুব ইচ্ছা হলো যাওয়ার আগে কুহুর মুখটা একটু দেখতে, সেই সাথে কপালে একটা চুমু দিতে পারলেও মন্দ হতো না। কিন্তু কুহুর দেখা পাওয়াই তো কঠিন হয়ে যাচ্ছে। সে যদি নির্লজ্জ হতো তবে রান্নাঘর থেকে কুহুকে নিয়ে টেনে বাইরে নিয়ে আসতো, কিন্তু সে নির্লজ্জ না। খানবাড়ির আদর্শ ছেলে সে। সদর দরজায় দাঁড়িয়ে অনেক চিন্তা ভাবনা করে ডাইনিং টেবিল পরিষ্কার করতে থাকা মালাকে ডাকলো। মালা কাছে আসলে বলল, তোর ভাবিকে ডেকে আনতো, বল আমার ঘড়ি আনতে ভুলে গেছি। ঘড়ি তো তোমার হাতেই আছে ভাইয়া, এই যে চকচক করছে। রাফার কথায় শাহাদ হাতে লাগানো ঘড়ির দিকে তাকালো। রাফা মিটিমিটি হাসছে। শাহাদ অপ্রস্তুত হয়ে বলল, ও হ্যাঁ, তাই তো, মনে ছিল না। তাহলে নিশ্চয়ই অন্য কিছু ভুলে গেছো, তাই না? দাঁড়াও, ভাবিমণিকে ডেকে আনি। শাহাদ কিছু বলার আগেই রাফা কিচেন থেকে কুহুকে এক প্রকার টেনে আনলো। তারপর দুজনকে একা রেখে হাসতে হাসতে মালাকে টেনে নিয়ে চলে গেল। হতভম্ব কুহু শাহাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। শাহাদ প্রথমে একটু আশপাশটা দেখে নিল, চোরা চোখে বাড়ির ভেতরটাও দেখলো। তারপর টুপ করে কুহুর গালে একটা চুমু দিয়ে কিছু হয়নি এমন ভাব করে বাড়ির বাইরে বেরিয়ে এলো। হাঁটা ধরল গ্যারেজে রাখা গাড়ির দিকে। কুহুর এক হাত স্বয়ংক্রিয়ভাবে গালে চলে গেল। সে বড় বড় চোখ করে শাহাদের যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। পার্টি অফিসে মিটিংয়ের পরিবেশ খুব গরম। আশফাক খান মিটিংয়ে সবার সাথে একটু বসেই কাছে নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে গেছেন এক অনুষ্ঠানে যোগ দিতে। আপাতত মিটিংয়ের দায়িত্ব পড়েছে শাহাদের উপর। আসন্ন নির্বাচনে কি কি করণীয় তা সহ আরও সমস্ত দিক নির্দেশনা শাহাদ আলোচনা করছে। বলতে গেলে সে পুরোপুরি নেতৃত্ব দিচ্ছে। সব ক্ষেত্রে শাহাদের একচেটিয়া দাপটে কিছু সমসাময়িক নেতার মনে বিদ্বেষ সৃষ্টি হয়েছে। আজকের মিটিংয়ে সেই বিদ্বেষ কিছুটা প্রকাশও করে ফেলেছে অনেকে। নির্বাচনী প্রচারণার বিষয়ে শাহাদের সাথে একজন সিনিয়র নেতা দ্বিমত পোষণ করলেন, কিন্তু শাহাদ যুক্তি দিয়ে তার কথা উড়িয়ে দিয়ে নিজের সিদ্ধান্তই বহাল রাখল। এতেই খেপে গেলেন উনি। টেবিলে থাবা দিয়ে বললেন, শাহাদ হালকা হেসে বলল, আপনার কথায় কিছুটা ভুল হয়েছে চাচা। দলটা আমার বাপের না, তবে আমার বাপের বাবার, অর্থাৎ আমার দাদার। তিনি প্রতিষ্ঠা করেছেন এই দল, সেই হিসাবে দলটা আমার বাপের সম্পত্তি। তমাল শাহাদের পাশে দাঁড়িয়ে থেকে বলল, কাকা, আপনি কিন্তু মেয়ে মানুষের মতো হিংসায় জ্বলে মরছেন। ভাইয়ের যোগ্যতা আছে তাই ভাই কথা বলে। তমালের কথায় গর্জে উঠলেন সিনিয়র নেতা। দাঁত কিরমির করে বললেন, চাচা প্লিজ থামুন, এখানে আমরা আসন্ন নির্বাচন নিয়ে আলোচনায় বসেছি। শাহাদের কথাতেও থামলেন না তিনি। রাগে স্বরে বললেন। তমাল আবারও বলল, ভবিষ্যতে তো ভাইই এই দলের সভাপতি হবে। এখন থেকে ভাবলে আপনার অসুবিধা কি? শাহাদ তর্জনী দিয়ে কপাল চুলকালো। চোখে মুখে বরাবরের মতো শান্ত ভাব বজায় রেখে সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে চলুন মাঠে নামি, দেখি কার জনপ্রিয়তা বেশি। আপনিও ডাক দেন, আমিও ডাক দিই, দেখি কার ডাকে কতজন আসে। এতদিন দলে থেকে যা যা ছিলেন তা একটু আমাদেরকেও দেখান। হাসিবের সাথে হিসামের ঝামেলা আরও বাড়ল। খাবার টেবিলেও তাদের মধ্যে হালকা তর্ক হয়ে গেল। হিসাম যতই হাসিবকে রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে, হাসিব যেন ততই বেপরোয়া হয়ে যাচ্ছে। মঞ্জুরা বেগম হিসামকে একা পেয়ে আফসোস করে বললেন, ছেলেটা বাড়ির বাইরে থাকতে এমন বেপরোয়া হয়েছে, ওরই বা কি দোষ? নিজের বাড়ির পরিজনের সাথে থাকতে কার না ইচ্ছে করে?
আমি তো ওকে থাকতে নিষেধ করিনি মা, বলেছি নির্বাচনের পরে আসুক, নয়তো বাড়িতে থাকলে এসব থেকে দূরে থাকুক, কিন্তু ও তো জেদ ধরে বসে আছে। হিসামের কথায় মঞ্জুরা বেগম দীর্ঘশ্বাস টেনে বললেন, বাড়িতে থাকলে এসব থেকে দূরে থাকার কি সুযোগ আছে রে বাবা? ছেলেটা যে কেন বুঝে না। হিসাম আর কোনো কথা বলল না, সেক্রেটারিকে সাথে নিয়ে বেরিয়ে গেল। তার এখন অনেক কাজ, সামনে নির্বাচন, বাবার রেখে যাওয়া দলটাকে নিয়ে খান পরিবারের বিরুদ্ধে লড়তে হবে, তাকে প্রতিশোধ নিতে হবে পিতৃ হত্যার। কুহু আজ ভার্সিটিতে এসেছে, তনয়ার সাথে লাস্ট বেঞ্চে বসে গল্পের ঝুড়ি খুলেছে। হানিমুনে কোথায় গিয়েছিল, কিভাবে গিয়েছিল তা সব বলেছে। তনয়া হাঁ করে শুনছে সব। সাহায্যের ছাদে কুহুকে সারপ্রাইজ দিয়েছে, তা বলতে বলতে কুহু লজ্জায় লাল হয়ে গেল। তনয়া কুহুর কাঁধে ধাক্কা দিয়ে বলল, খুব তো রাজনীতিবিদ বিয়ে করতে চাসনি, এখন তো তার প্রেমেই আইসক্রিমের মতো গলে গলে পড়ছিস। কুহু মুখে হাত দিয়ে কিটকিট করে হাসলো। এ হাসি শব্দ ক্লাস নিতে থাকা লেকচারার শুনে ফেলল। কুহু আর তনয়া দুজনকেই দাঁড় করিয়ে কড়া করে শাসালো, বলে দিল ডিপার্টমেন্টে গিয়ে দেখা করে আসতে। ক্লাস শেষে কুহু আর তনয়া দুজনেই ডিপার্টমেন্টে গিয়ে দেখা করলো। লেকচারার কুহুকে কড়া গলায় বলল, খান পরিবারের বউ হয়েছো বলে যা খুশি করবে তা তো হয় না, ক্লাসে অবশ্যই পরিবেশ বজায় রাখবে। মাথা নিচু করে চলে আসলো। তনয়া রাগে গজগজ করে বলল, শাহাদ খানের বউকে শাসায়? কত বড় সাহস! তুই ভাইয়াকে বলে এর একটা বিহিত করত। কুহু নাক কুচকে বলল, যা, এমন করলে হয় নাকি? নিজেরাই তো ক্লাসে কথা বলেছি, আমাদেরই দোষ। কুহুর সততা দেখে তনয়া মুখ ভেঙালো। ক্লাসের কাছাকাছি আসতেই কুহুর চোখ পড়ল অল্প দূরে বাইকের উপর বসে থাকা কয়েকটা ছেলের দিকে। সবাই ওর দিকে তাকিয়ে আছে। কুহু আলগোছে নিজেকে একটু দেখে নিল, কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখলো। সব কিছুই ঠিকঠাক আছে, তারপরও ছেলেগুলো ওর দিকে এভাবে তাকিয়ে আছে কেন বুঝলো না। একজন তো বাইকে বসে রীতিমতো ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘাড়টা যেন ভেঙেই যাবে। কুহু তনয়াকে কনু দিয়ে গুঁতো দিয়ে বলল, দেখ ছেলেগুলো কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। তনয়া কুহুর কথায় তাকালো ওই দিকে। এবার ছেলেগুলো চোখ সরিয়ে নিল, শুধু যে সরিয়ে নিল তা না, একেবারে বাইক নিয়ে চলে গেল। তনয়া বলল, এরা তো ফার্স্ট ইয়ার, নতুন অ্যাডমিশন নিয়ে এসেছে, বোধহয় কোনোদিন ভার্সিটিতে পড়ুয়া মেয়ে দেখেনি, তাই দেখছে। এখানেই ঘটনা শেষ হয়নি। কুহু পরপর আরও কয়েকদিন সেম ঘটনাই লক্ষ্য করলো। যেদিনই সে ভার্সিটিতে আসতো তখনই ছেলেগুলোকে দেখতে পেত। ছেলেগুলো এদিক ওদিক তাকানোর ভান করে ওর দিকে তাকিয়ে থাকে, কখনো নিজেদের মাঝে ফিসফিস করে কিসব বলাবলি করে। একদিন কুহু আর সহ্য করতে পারল না, তনয়াকে নিয়ে গিয়ে ছেলেগুলোকে পাকড়াও করলো। সরাসরি জিজ্ঞেস করলো, তোমাদের সমস্যা কি? এভাবে তাকিয়ে কি দেখো? জানো না আমি তোমাদের সিনিয়র? ছেলেগুলো অতর্কিতভাবে কুহুর চলে আসাতে ভরকে গেল। তারা সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকলো। তনয়া আঙ্গুল উঁচিয়ে বলল, এভাবে যে ওর দিকে তাকিয়ে থাকো, তোমরা জানো ওকে? জানো ও কার বউ? একটা ছেলে উত্তর দিল, জানি, শাহাদাত খানের বউ। তনয়া অবাক হয়ে প্রশ্ন করলো, জেনে শুনে আর একজনের বউয়ের দিকে তাকিয়ে থাকো কেন? পাশের একটা ছেলে তড়িঘড়ি করে বলল, ও তো আপনার দিকে তাকিয়ে থাকে, ও আসলে আপনাকে পছন্দ করে। হাসিব চমকে গেল রাফির কথায়, চোখ বড় বড় করে ঘাড় ঘুরিয়ে তাকালো রাফির দিকে। সাথে থাকা দুই বন্ধুও অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো কুহু আর তনয়া। তাদের মুখ হা হয়ে গেল। তনয়া কোমরে হাত রেখে রাগ নিয়ে বলল, সবে ভার্সিটিতে এসেছো আর এখনই লাফাঙ্গাগিরি করছো, তাও আবার সিনিয়র আপুর সাথে? এই ছেলে, তুমি কান ধরো। হাসিব শক্ত কণ্ঠে বলল, আমি কান ধরবো না, আর আমি আপনার দিকে তাকাই। রাফি হাসিবকে কথা শেষ করতে দিল না। হাসিবের কথার মাঝখানে পিছন থেকে নিজের হাতে হাসিবের দুহাত উঁচু করে হাসিবের কান ধরিয়ে বলল, এই যে আপু, ও কান ধরেছে, এবার আপনার যান। হাসিব ঝাড়া মেরে রাফির হাত সরিয়ে দিল। আগুন গরম চোখে তাকালো রাফির দিকে। কুহু আশ্চর্য হয়ে সবকিছু দেখছিল। এমন কাণ্ড আগে দেখেনি সে। তনয়া যে ঝামেলা করবে বেশ বুঝতে পারছে। তনয়া শাসানোর মতো করে আঙ্গুল উঁচু করতেই কুহু টেনে তনয়াকে নিয়ে আসলো। দূরে নিয়ে এসে বলল, আল্লাহর দোহাই লাগে, ঝামেলা করিস না। আমার সাথে করে গার্ড দিয়ে দিয়েছে। এইসব কথা শ্বশুর বাড়িতে গেলে আমার মান সম্মান থাকবে না। তনয়া মুখ ভেঙিয়ে বলল, তোর আবার মান সম্মান? শ্বশুর বাড়িতে তোর মান সম্মানের পাল্লা আমার জানা আছে, আমি এই বিয়াদবের উচিত শাস্তি দেব। কুহু আর কিছু বলল না, তাড়াতাড়ি তনয়াকে নিয়ে জায়গা ত্যাগ করলো।
ক্লাস শেষ করে আসার পথে ড্রাইভারকে বলল অন্য রোড দিয়ে নিয়ে যেতে। ওই রোডের পার্টি অফিস, ওখান দিয়ে গেলে যদি শাহাদের দেখা পাওয়া যায়। সামনে বসে থাকা গার্ডটা বলল। কুহু লজ্জা পেল গার্ডটার কথায়। গার্ডটা যে তার অভিপ্রায় বুঝে যাবে তা কে জানত। তারপরও কুহু দমল না। নিজের স্বামীকে দেখতে চাওয়ার মাঝে অপরাধের কিছু নেই। সে গার্ডকে নির্বাচনী এলাকাতে গাড়ি নিয়ে যাওয়ার অর্ডার করলো। গার্ডটা প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও কুহুর জেদের কাছে হার মানল। দলের একজনকে ফোন করে জেনে নিল শাহাদ কোন এলাকায় আছে। তারপর ড্রাইভারকে বলে দিল সেখানে যাওয়ার জন্য। এলাকায় এসেও শাহাদকে সহজে পাওয়া গেল না। এলাকার এদিক ওদিক চক্কর দেওয়ার পর শাহাদকে একটা কলোনির বাইরের মাঠে লোকবল নিয়ে বসে থাকতে দেখা গেল। শাহাদের আশেপাশে ছোট বড় অনেকেই ভিড় করে আছে। ভিড়ের মাঝখানে প্লাস্টিকের চেয়ার ফেলে শাহাদ সহ এলাকার মুরব্বীরা বসে আছে। বোঝাই যাচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এলাকার মুরব্বীরা শাহাদের দুপাশে বসে বিভিন্ন সমস্যার কথা বলছে। শাহাদ স্থির হয়ে বসে মাটির দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনছে। মাঝে মাঝে মাথা নাড়ছে। আশফাক খান এখনো এই এলাকার এমপি। সেই সুবাদে সবাই এলাকার সমস্যাগুলো শাহাদকে জানাচ্ছে। আশফাক খানের তুলনায় শাহাদের সাথেই তাদের সখ্যতা বেশি। কুহু গাড়িতে বসেই শাহাদকে দেখতে পেল। অল্প ছায়া ঘেরা জায়গায় বসে আছে শাহাদ। তবুও রোদের আছে ঘেমে গেছে। মুখ চোখ কালো কালো হয়ে গেছে। পাঞ্জাবি ঘেমে বুকের কাছে কিছু অংশ ভিজে লেপ্টে আছে। কুহুকে গাড়িতে রেখে গার্ড আর ড্রাইভার নেমে গেল। গার্ড ভিড় টেলে শাহাদের পিছনে দাঁড়িয়ে শাহাদের কানে কানে কুহুর আসার খবর জানালো। শাহাদ বিস্মিত হলো। অনুসন্ধানী চোখে এদিক ওদিক চোখ ঘুরিয়ে গাড়িটা দেখতে পেল। মেরুদণ্ড সোজা করে বসলো। একবার ভিড়ের সবার দিকে তাকালো। আবারও মনোযোগ দিল তাদের কথাই। অল্প কিছুক্ষণ পরে পাশে বসা মুরব্বীদের সাথে হাতে হাত ধরে বিনয়ের সাথে কিছু বলে উঠে দাঁড়ালো। সাথে আসা বাকিদেরকে আলোচনা চালিয়ে যেতে বলে ভিড় থেকে বেরিয়ে এলো। গাড়ির দিকে এগিয়ে আসতে গিয়ে একবার থেমে দাঁড়ালো শাহাদ। কলোনির সামনে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছে। বাচ্চারা একের পর এক এসে ঝালমুড়ি কিনে নিয়ে যাচ্ছে। শাহাদও গিয়ে ঝালমুড়ি কিনে নিয়ে আসলো কুহুর জন্য। কাগজের টোঙ্গায় ঝালমুড়ি নিয়েছে। সেখানে প্লাস্টিকের ছোট চামচ দেয়া। এই চামচ দিয়েই ঝালমুড়ি খেতে হবে। কুহু গাড়িতে বসেই শাহাদের সমস্ত কর্মকাণ্ড মনোযোগ দিয়ে দেখছে। শাহাদ গাড়ির কাছাকাছি চলে এলে দ্রুত ব্যাগ থেকে আয়না বের করে নিজেকে একটু দেখে নিল। আয়না ব্যাগে রেখে চুল টুল সব ঠিক করে বসলো। শাহাদ গাড়ির দরজা খুলে কুহুর দিকে তাকিয়ে চমৎকার করে হাসলো। তারপর নিজে উঠে বসে গাড়ির দরজা লাগিয়ে দিল। ঝালমুড়ির টোঙ্গাটা কুহুর দিকে বাড়িয়ে বলল, মেয়েরা এসব পছন্দ করে দেখতাম তাই নিয়ে আসলাম। কুহু ঝালমুড়ির টোঙ্গাটা নিতে নিতে বলল, আপনি মেয়েদেরকে দেখতেন? কতক্ষণ দেখতেন? শাহাদ ভেবাচেকা খেয়ে থাকালো। শুদ্ধ দুজনের প্রেম প্রেম ভাব হয়েছে। এখন মুখ ফসকে বলে ফেলা কথা নিয়ে ঝামেলা করবে নাকি কুহু? সে কুহুর দিকে অপরাধী চোখে এক ধ্যানে তাকিয়ে রইল। কুহু এক চামচ ঝালমুড়ি মুখে দিয়ে মুখ চেপে হাসল। শাহাদের মুখভঙ্গি দেখে তার হাসি পাচ্ছে। কুহুর হাসি দেখে শাহাদও হাসলো। জিজ্ঞেস করলো, কি কি করলে ভার্সিটিতে? কুহু খেতে খেতে ভার্সিটির সম্পর্কে বলল। শাহাদের দিকে তাকিয়ে দেখলো চুল ছুঁয়ে গাল এবং কানের পাশ দিয়ে ঘাম বেয়ে পড়ছে। ওর খুব ইচ্ছে হলো নিজের ওড়না দিয়ে শাহাদের ঘাম মুছে দিতে, কিন্তু ওড়নার দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। জর্জেট ওড়নার পুরোটা জুড়ে ছোট ছোট পাথর বসানো। এটা দিয়ে শাহাদের ঘাম মুছে দিলে ওর মুখের ছাল চামড়া বোধ হয়ে উঠে যাবে। শাহাদ কুহুর কথা শুনতে শুনতে নিজেই পকেট থেকে রুমাল বের করে নিজের ঘাম মুছল। গাড়ির সামনে থেকে পানি এনে পান করলো। কুহু কথা বলার পুরোটা সময়ই শাহাদের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর শান্ত হয়ে বসে নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনছে। মাঝে মাঝে অল্প হাসছে। কুহুর মনে হলো এই বুঝি মেয়েদের স্বপ্নের পুরুষ, যে শুধু মন দিয়ে সমস্ত অর্থহীন কথাবার্তা শুনবে আর মাথা নাড়াবে। কুহু খুশি হয়ে এক চামচ ঝালমুড়ি শাহাদের মুখের দিকে বাড়িয়ে বলল, নিন খান। শাহাদ হাত তুলে বলল, আমি এসব খাই না, তুমি খাও। শাহাদের বারণ কুহু শুনল না। জোর করে শাহাদের মুখে ঝালমুড়ি দিয়ে দিল। এক চামচ দিয়ে তার শান্তি হলো না, আরও পরপর কয়েক চামচ দিল। শাহাদ বউকে খুশি করতে ঝালমুড়ি মুখে দিল। কুহু খাওয়ানোর সময় পাঞ্জাবির উপর ঝালমুড়ি ফেলেছে, সেগুলো ছেড়ে নিচে ফেলল। কুহু ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, মজা না? শাহাদ এদিক ওদিক তাকিয়ে গাড়ির কাজ তুলে দিল। কুহুর দিকে একটু এগিয়ে বসলো, বলল, মজা। ঝাল তো খাওয়ালে, এখন তবে মিষ্টি খাওয়াও। কুহু চোখ পিটপিট করে বলল, এখন মিষ্টি কোথায় পাবো আমি? চোখ বন্ধ করে দেখাচ্ছি। আশ্চর্য, চোখ বন্ধ করলে দেখবো কি করে?
শাহাদ হতাশ শ্বাস ফেলল। এই মেয়ে কি বোঝে না কোন মিষ্টির কথা বলছে শাহাদ? এত অবুঝ হলে চলবে? শাহাদের হাতে কি এত সময় আছে? ভাগ্য গুণে অপ্রত্যাশিতভাবে বউকে এই সময় কাছে পেয়েছে। এই সুযোগ কি সে মিস করবে? কখনোই না, নেভার। শাহাদ অধৈর্য হয়ে নিজেই এসে এক হাতে কুহুর চোখ দুটো আলতো ছুঁয়ে বন্ধ করে দিল। কুহু বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করে নিল। সে বেশ বুঝতে পেরেছে কোন মিষ্টি চাচ্ছে শাহাদ। গত কয়েকদিন এই মিষ্টির অনেক অভিজ্ঞতা হয়েছে তারপরও বুঝেও না বোঝার ভং ধরেছে সে। কথায় আছে, এক ইন্দ্রিয় বন্ধ করলে অন্য ইন্দ্রিয়গুলো অনেক বেশি সচল হয়ে যায়। কুহুরও তাই হলো। সে তার নাসারন্ধ্র দিয়ে শাহাদের ঘাম আর পারফিউম মিশ্রিত গন্ধ তীব্রভাবে টের পেল। অনুভব করলো তার গাল আর গলার কিছু অংশে শাহাদের পুরুষালী হাতের ছোঁয়া। বাইরে সে ভোলাভালা ভাব করে থাকলেও তার বুকের ভেতর যেন হাতুড়ি পিটাচ্ছে। সে ভিতরে ভিতরে নিজেকে প্রস্তুত করলো সেই মিষ্টি মুহূর্তটার জন্য। পরপর 2-1 দিন কুহু আর ভার্সিটি গেল না। তনয়া কল করে অনেক অনুনয় করেও তাকে নামাতে পারল না। সে বাড়িতেই থাকলো। বাড়ির সবার সাথে আড্ডা ছেড়ে তার ভার্সিটিতে যাওয়া লস প্রজেক্ট মনে হলো। তাছাড়া টানা কদিন ভার্সিটিতে গিয়ে চেহারার উজ্জ্বলতায় ভাটা পড়েছে। এই কদিন সে শুধু রূপচর্চা করে কাটাবে। কুহুর সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটল না। অলস দুপুরে সে মালাকে নিয়ে ছাদে আসলো। ছাদে আগে থেকেই বড় ছাতার নিচে পাটি বিছানো আছে। 2-1টা কুশন পাটির উপর পড়ে আছে। প্রায় দুপুরেই বাড়ির মহিলারা এখানে বসে একটু অলস সময় কাটায়। কুহু পাটিতে বসে কুশনে হেলান দিল। এক হাত মেলে দিল মালার দিকে। আজ সে 2 হাতে মেহেদি পরবে। সকালে বেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর শাহাদ বাড়ি ফিরে এলো। কুহুকে খুঁজতে গিয়ে জানতে পারল কুহু ছাদে এসে দরজায় দাঁড়িয়ে দেখলো ছাতার নিচে পাটি বিছিয়ে কুহু 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে। হাত দুটো খুব সাবধানে রেখেছে যাতে মেহেদি কোথাও লেগে না যায়। একটা পা বাড়িয়ে দিয়ে রেখেছে মালার দিকে। মালা খুব মন দিয়ে সেই পায়ে আলোটা দিচ্ছে। পাশেই বসে আছে রিদি। সে মনোযোগ দিয়ে আলতা দেয়া দেখছে। শাহাদ বিমোহিত হয়ে তাকিয়ে রইল তার বউয়ের সাজগোজ করার দিকে। মনে পড়ল গত রাতের কথা। গত রাতে শাহাদ যখন কুহুকে বাহু বন্ধনে আবদ্ধ করে শুয়েছিল, কুহু তখন একা একাই বকবক করছিল। আজ যে সে মেহেদি আর আলতা দিয়ে সাজবে তাই বলছিল। শাহাদ তখন কুহুকে জড়িয়ে ধরে কুহুর উষ্ণতায় ঘুমের দেশে পাড়ি জমাতে ব্যস্ত। তাই ঘুম অবস্থায় সেসব কথা শুনতে পায়নি। শাহাদ দরজায় দাঁড়িয়ে অল্প একটু কাশল। 3 রমণীরই চোখ ঘুরে গেল তার দিকে। মালা আর রিদি দুজনেই সোজা হয়ে বসলো। শাহাদকে এদিকেই আসতে দেখে মালা আলতার বাটি রেখে রিদির হাত ধরে ছাদ থেকে চলে গেল। কুহু ফিসফিস করে যেতে না করলেও মালা দুষ্টু হেসে রিদিকে নিয়ে চলে গেল। শাহাদ কাছে এসে একটা বেতের ছোট মোড়া টেনে কুহুর সামনে বসলো। মাথা একবার ডানে আরেকবার বামে হেলিয়ে কুহুর মেহেদি আর আলতা দেয়া দেখলো। এক পায়ে দেয়া হয়েছে আলতা, আরেক পা এখনো বাকি। শাহাদ ভ্রুকুচকে কিছুক্ষণ কুহুর পা আর আলতার বাটিটা দেখলো। তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, আমি আলতা দিয়ে দেই। কুহু চোখ পিটপিট করে শাহাদের মুখের দিকে তাকালো। শাহাদ কুহুর সম্মতির অপেক্ষায় আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কুহু দোনা মোনা করে বলল, আপনি আগে কখনো কাউকে আলতা দিয়ে দিয়েছেন? না। তাহলে? শাহাদ কিছুটা ইতস্তত অনুভব করলো। শান্ত মুখশ্রীতে অস্বস্তি ভাব দেখা গেল। কিছু একটা ভেবে চোখে মুখে দুষ্টু ভাব এনে মৃদু হেসে বলল, বউয়ের এত সুন্দর পা দেখে আলতা দেওয়ার লোভ সামলাতে পারছি না যে। শাহাদের কথা শুনে কুহুর ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে গেল। একটা লজ্জা মিশ্রিত হাসি ছড়িয়ে পড়ল মুখে। বলল, ঠিক আছে, দিয়ে দেন। শাহাদ কুহুর সম্মতি পেয়ে আলতার বাটি হাতে নিল। বাটিতে একটা কাঠি ডুবানো, কাঠির মাথায় তুলা পেঁচানো। সেই তুলা সহ কাঠি আলতায় ডুবিয়ে আলতা দেয়া হয়। শাহাদ আলতার বাটি থেকে কাঠিটা তুলল আলতা দেওয়ার জন্য। সাথে সাথে কাঠি থেকে আলতা গড়িয়ে পড়ল পাটিতে। কুহু শাহাদকে বুঝিয়ে দিল কাঠিটা আলতা থেকে তুলে পাটিতে তুলাটা চেপে চেপে কিছুটা আলতা ঝরিয়ে নিতে হয়। শাহাদ কুহুর কথা মোতাবেক তাই করলো। অন্য পায়ের নকশাটা দেখে দেখে আলতা দেয়া শুরু করলো। মোড়ায় বসে আলতা দেওয়াটা তেমন সুবিধার হচ্ছে না বিধায় পাটিতে আসন করে বসলো। বাম হাতে কুহুর পা আলতো করে ধরে আলতা দিতে লাগলো। আলতা দেওয়ার সময় কুহুর পায়ের এদিক ওদিক আলতা গড়িয়ে পড়ল। শাহাদ তাতে বিচলিত অনুভব করলো না। তার প্রধান কাজ হচ্ছে অন্য পাটার মতো এই পায়েও একই নকশা ফুটিয়ে তোলা। কুহু মুগ্ধ চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। শান্তশিষ্ট ছেলেটা খুব সাবধানে আলতা আঁকছে তার পায়ে। কে বলবে এই ছেলে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়? শাহাদ কোনো একভাবে আলতা দিয়ে শেষ করলো। পাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো অন্য পায়ের
আঁকা আলতার সাথে নিজের দেয়া আলতার নকশা মেলালো। একরকম হয়নি, কিন্তু কাছাকাছি হয়েছে। সে পকেট থেকে রুমাল বের করে নকশা থেকে গড়িয়ে পড়া আলতা মুছে দিতে লাগলো। মুছে দেওয়ার সময় ঝুঁকে পড়লো কুহুর পায়ের ওপর। কুহুর কেন জানি খুব হাসি পেল এটা দেখে। সাহাদকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে এই কাজের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আর নেই। মুছে দিয়ে সাহাদ কুহুর পা পাটিতে রেখে হাফ ছেড়ে বলল, শেষ? তারপর প্রশংসার আশায় কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? কুহু পাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, সুন্দর হয়েছে। এমন আলতারাঙা পায়ে নুপুর থাকলে মানাতো। আমার নুপুর নেই। সাহাদ কিছুক্ষণ কুহুর দিকে তাকিয়ে থাকলো, তারপর উঠে দাঁড়ালো, বলল, আজ সন্ধ্যায় একটা পার্টি আছে, আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি, রেডি হয়ে থেকো। তারপর বেরিয়ে গেল ছাদ থেকে। সন্ধ্যার আগে আগে সাহাদ দুটো বড় সাইজের বক্স হাতে করে বাড়ি ফিরল। ঘরে ঢুকে দেখলো কুহু আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। সাহাদ গিয়ে কুহুকে আয়নার সামনে রাখা টুলে বসিয়ে দিল। বক্স দুটো ড্রেসিং টেবিলের উপরে খুলে রেখে বলল, দেখো কোনটা পছন্দ হয়। দুটো বক্স ভর্তি বিভিন্ন ডিজাইনের রূপার নুপুর। এত নুপুর একসাথে দেখে কুহু বিস্ময় নিয়ে তাকালো সাহাদের দিকে। সাহাদ ইশারা করে নুপুর বাছাই করতে বলল। কুহু অনেকক্ষণ তাকিয়ে থেকেও কোনোভাবেই পছন্দ করতে পারল না। অসহায় কণ্ঠে বলল, আপনি একটু পছন্দ করে দিন না। কুহু বলার সাথে সাথে সাহাদ পকেট থেকে এক জোড়া নুপুর বের করে কুহুর পায়ের কাছে বসে পড়ল। এক হাঁটু মাটিতে রেখে বসল, আরেক হাঁটুতে কুহুর পা রেখে দু পায়েই নুপুর পরিয়ে দিল। কুহুর পায়ের আলতা উঠে গেছে অনেক আগেই, হালকা ছাপ রয়ে গেছে কেবল। সাহাদ নুপুর পরিয়ে আলতো করে চুমু খেলো পায়ের পাতায়। কুহু কেঁপে উঠল সাহাদের এমন কাণ্ডে। সাহাদ কাজ শেষ করে কিছু হয়নি এমনভাবে উঠে পড়ল। কুহুকে বলল, তাড়াতাড়ি জামা কাপড় দাও, রেডি হতে হবে। কুহু আলমারি থেকে সাহাদের পোশাক বের করে আনলো, এনে বলল, নিজে যদি পছন্দ করে পরিয়ে দিবেন তবে আমাকে পছন্দ করতে দিলেন কেন? যদি তোমার নিজের কোনো পছন্দ থাকে তাই। আমার পছন্দ করা নুপুরটার এক পিস বক্সেও ছিল। সাহাদ দ্রুত রেডি হলো। বের হওয়ার আগে কুহুর গালে চুমু দিয়ে বলল, মাই বিউটিফুল ওয়াইফ, তোমাকে অপরূপ লাগছে। কুহুর দেহ মন জুড়ে আনন্দের শিহরণ বয়ে গেল। ইদানিং সাহাদের কাছ থেকে পাওয়া এই ছোট ছোট স্মৃতিগুলো তার কাছে অমূল্য মনে হয়। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। এতদিন সাহাদের প্রতি থাকা সমস্ত রাগ অভিমান সব উবে যায়। খান পরিবারের গাড়ি এসে থামলো শহরের সব থেকে অভিজাত পার্টি স্টারের পার্টি সেন্টারের সামনে। এখানে আজ স্থানীয় থানার ওসির ছেলের বউ ভাত হচ্ছে। সেখানেই সবার দাওয়াত ছিল। শুধু যে দাওয়াতে এসেছে তা না, সামনে নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক কারণেও এসেছে খান পরিবার। কেননা আজকের প্রোগ্রামে সব বড় বড় রাঘব বোয়ালদের সমাগম হবে, যাদের কাছে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা প্রয়োজন। সাহাদ কুহুকে নিয়ে গাড়ি থেকে নামলো। আশফাক খান নামলো রেজিয়া সুলতানাকে নিয়ে পাশের গাড়ি থেকে। আব্দুল গাফফার খান আর ইমদাদ খান নামলো অন্য গাড়ি থেকে। জয়া বেগম আসতে পারেননি, কারণ কুলসুমা বেগমের কোমরে ব্যথা। তাই জয়া বেগম রেজিয়া সুলতানাকে যেতে বলে নিজেই থেকে গেছেন বাড়িতে। আশেপাশে গার্ড নিয়ে খান পরিবারের সবাই পার্টি সেন্টারে প্রবেশ করলো। ওসি সাহেব এগিয়ে এসে তাদের অভ্যর্থনা জানালেন। আশফাক খান নতুন সদস্য কুহুর সাথে আস্তে আস্তে সবার পরিচয় করিয়ে দিলেন। কুহু দেখলো আশেপাশে অনেক সুন্দরী দূর থেকে বাঁকা চোখে তাকে আর সাহাদকে দেখছে। কুহুর ভেঙচি কাটতে ইচ্ছা হলো, ওদেরকে বলতে ইচ্ছা হলো, দূর থেকে দেখেই স্বাদ মিটিয়ে নে, এই লোক এখন আমার দখলে। সাহাদের দিকে তাকিয়ে দেখলো সে মৃদু হেসে কথা বলছে। তার পরনে বরাবরের মতোই সাদা পাঞ্জাবি পায়জামা, আজ পাঞ্জাবির পর কালো কোটি পরেছে, বেশ সুদর্শন লাগছে। কুহুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাহাদ ব্রুচিয়ে জানতে চাইল, কি? কুহু হেসে দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো, কিছু না। পার্টিতে খান পরিবারের পুরুষরা অন্যান্য হাই ক্লাস লোকদের সাথে আলোচনায় ব্যস্ত। আলোচনার বিষয়বস্তু ঘুরে ফিরে নির্বাচনে এসেই থামছে। রেজিয়া সুলতানা কুহুকে নিয়ে মহিলাদের আড্ডায় যোগ দিলেন। কুহু বোরিং ফিল করলো মহিলাদের এসব গয়নাগাটি নিয়ে কথাবার্তায়। সে স্টেজে তাকিয়ে বর বউয়ের দিকে তাকালো। দুজনেই হাসি মুখে বসে আছে। গেস্টরা একজন একজন করে আসছে আর ছবি তুলছে তাদের সাথে। চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাতেই সাহাদের চোখে চোখ পড়ল। সাহাদ অন্য প্রান্তে পুরুষদের পাঞ্চে বসে আছে। সেখান থেকে স্থির চোখে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু তাকাতেই ঠোঁট পাকিয়ে হাসলো। পকেট থেকে ফোন বের করে মেসেজ করলো, বোরিং লাগছে? হুম। লং ড্রাইভে যাবে? হ্যাঁ হ্যাঁ যাব। সাহাদ ফোন থেকে চোখ তুলে কুহুর দিকে তাকালো। কুহু হাসি হাসি উজ্জ্বল মুখ দেখতে পেল। মেসেজ করলো, আগে খেয়ে নাও তারপর। সাহাদের সাথে লং ড্রাইভে যাওয়ার উত্তেজনায় কুহু ঠিক মতো খেতেও পারল না। সে রেজিয়া সুলতানার সাথে মহিলাদের এদিকটাই খেতে বসেছে। সাহাদ বসেছে পুরুষদের সাথে। রেজিয়া সুলতানা পাশে বসে কত কি তুলে দিল তার পাতে। সে সব শেষ করলো না। তাড়াতাড়ি করে কোনো মতে খেয়ে লেডিস ওয়াশরুমের দিকে দৌড় দিল।
পিছন থেকে রেজিয়া সুলতানা ডাকলেও শুনল না। ওয়াশরুমে এসে নিজেকে ঠিকঠাক করলো, একটু লিপস্টিক দিল। ভারী কাজের সালোয়ার কামিজ পরেছে সে, ওড়না একপাশে রেখে চুল ছেড়ে দিয়েছে। ওনারা একটু ঠিকঠাক করে সাহাদকে মেসেজ করলো। লং ড্রাইভে যাব না? ওপাশ থেকে কিছুক্ষণ পর মেসেজ আসলো, যাব। খাওয়া শেষ করে পার্কিং লটে এসো, আমি গাড়িতে থাকবো। কুহু উত্তেজনায় কাঁপতে লাগলো। এই প্রথম সাহাদের সাথে লং ড্রাইভে যাচ্ছে। কোথায় নিয়ে যাবে সাহাদ তাকে? বিয়ের আগে স্বামীর সাথে লং ড্রাইভে যাওয়ার কত স্বপ্ন দেখেছে, তা আজ সত্যি হবে। খুশির চোটে তনয়াকে কল করে জানালো। তনয়া ওপাশ থেকে বলল, গায়ে বেশি করে পারফিউম মেখে যা, ছেলেরা বইয়ের গায়ের মিষ্টি গন্ধ পছন্দ করে। কুহু তনয়ার কথা মতো হ্যান্ডব্যাগ থেকে পারফিউম বের করে গায়ে পারফিউম দিল। নাক টেনে পারফিউমের গন্ধ নিল। সুন্দর গন্ধ, সাহাদ নিশ্চয়ই পছন্দ করবে। ওয়াশরুমের আয়নায় নিজেকে আরেকটু দেখে নিয়ে ব্যাগ হাতে করে পার্কিং এরিয়ার দিকে গেল। পার্টি সেন্টারটার বাইরে সামনের দিকে মোটামুটি বড় এরিয়া নিয়ে পার্কিং লট। অনেক গাড়ি সেখানে সারি সারি করে পার্ক করে রাখা। পার্কিং এরিয়ার একদম কিনারে কালো রঙের গাড়িটা লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। কুহু চিনতে পারলো গাড়িটাকে, এটা সাহাদের গাড়ি। এই গাড়ি করেই ওরা আজ এসেছে। কুহু এক্সাইটেড হয়ে দ্রুত পায়ে এগিয়ে চলল গাড়িটার দিকে। গাড়িটার কালো কাচ তুলে রাখা, কিন্তু হেডলাইট জ্বালানো। কুহু গাড়ির কাছে এসে প্যাসেঞ্জার সিটের দরজা খুলতে নিলে দরজা লক করা পেল। গাড়ির কাছে কয়েকবার টোকা দিল, কিন্তু দরজা আনলো খোলো না। কুহু বিরক্ত হয়ে পেছনের দরজা টান দিলে খুলে গেল। দরজা খুলে গাড়িতে উঠে বসতে বসতে বলল, এইভাবে গাড়ি লক করে বসে আছেন কেন? আমি যে নক করেছি শোনেননি? এই কথা বলে সামনে তাকিয়ে কুহু অবাক হয়ে গেল। সামনের ড্রাইভিং সিটে বসে একটা ছেলে ওর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কুহু প্রশ্ন করল, কে আপনি? ছেলেটা ওর প্রশ্নের জবাব দিল না। আরও 3টা ছেলে একই সাথে দরজা খুলে গাড়িতে উঠে বসলো। একজন সামনের প্যাসেঞ্জার সিটে, বাকি দুজন কুহুর দুপাশে। কুহু চমকে গিয়ে বড় বড় চোখ নিয়ে সবার দিকে তাকালো। সবাই নিজ নিজ জায়গায় বসে কুহুর দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে, যেন তারা পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। কুহু চট করে বুঝে ফেললো কি হতে যাচ্ছে। বিপদ টের পেয়ে তার হাত কেমন যেন অসাড় হয়ে আসতে চাইল। সে ডান পাশের ছেলেটাকে ধাক্কা দিয়ে বলল, সরুন, আমাকে যেতে দিন। কিন্তু ছেলেটা সরল না, বরং দরজা আগলে বসলো। সামনের সিটে বসা ছেলেটা কুহুর বাম পাশে বসা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, সরি, বসে না থেকে মেয়েটাকে অজ্ঞান কর। অজ্ঞান করার কথা শুনে কুহুর বুকের ভেতরটা ধরাস করে উঠল। ভয় চিৎকার করে উঠল। আতঙ্কিত হয়ে গাড়ি থেকে বের হতে চাইল, কিন্তু দুই পাশে দুজন বসে তাকে বের হতে পারল না। তার বাম পাশের ছেলেটা একটা ছোট শিশি আর একটা রুমাল বের করলো। কুহু আতঙ্ক নিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। ভয়ে তার দম বন্ধ হয়ে আসতে চাচ্ছে, মস্তিষ্ক অচল হয়ে যেতে চাচ্ছে। ছেলেটা শিশিটা উপর করে ধরলো রুমালে, তারপর রুমালটা কুহুর দিকে এগিয়ে আনার প্রস্তুতি নিল। কুহু ভয়ে আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারালো। রুমাল হাতে ছেলেটা হতভম্ব হয়ে বাকি 3 জনের দিকে তাকালো। বাকি ছেলেরাও হা হয়ে গেল এমন কাণ্ডে। ড্রাইভিং সিটে থাকা ছেলেটা বলল, ও দেখে নিজে নিজে অজ্ঞান হয়ে গেছে। প্যাসেঞ্জার সিটের ছেলেটা বলল, ভাই তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, গাড়ি অন্তত নিজে নিজে স্টার্ট হবে না। সাত খান জানতে পারলে এখানেই গুলি করে মারবে। ছেলেগুলো নিজের সম্বিত ফিরে পেল। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত বেগে গাড়ি চালিয়ে কুহুকে নিয়ে পালিয়ে গেল। খান পরিবারের সবাই থমথমে মুখে এদিক ওদিক ছুটছে। সবাই খুঁজছে কুহুকে। পার্টি থেকে কুহুর এভাবে গায়েব হয়ে যাওয়ার কারণ তারা কেউই বুঝতে পারছে না। আশফাক খান সাথে আসা সব গার্ডকে অ্যালার্ট করে দিলেন, সবাইকে সব জায়গায় খোঁজার আদেশ দিলেন। সাথে এটাও বলে দিলেন কেউ যেন কুহুর গায়েব হওয়ার বুঝতে না পারে। এতে খান পরিবারের সাথে সাথে কুহুর নামেও কুৎসা রটনা হতে পারে। তাই ভিতরে ভিতরে চিন্তা থাকলেও বাইরে সবাই স্বাভাবিক থেকে এদিক ওদিক খুঁজতে লাগলো। পার্টিতে আসা কাউকে বুঝতে দিল না কিছু। সাহাদ পুরো পার্টি সেন্টার কয়েকবার চক্কর দিয়েছে, তাও কোথাও কুহুকে খুঁজে পায়নি। সে চিন্তিত মুখে পার্টি সেন্টারের সামনে এসে দাঁড়ালো। বাইরে দিয়ে শান্ত দেখা গেলেও ভেতরে তার সব এলোমেলো হয়ে গেছে। তার বুকের ভেতরটা কেমন জানি করছে, তুফান বয়ে যাচ্ছে সেখানে। বিভিন্ন খারাপ চিন্তা মনে আসছে। শত্রুরা তাকে কিছু করতে না পেরে কুহুর উপরে শোধ তুলবে না তো? সাহাদ চোখ বন্ধ করে মন থেকে এমন চিন্তা দূর করার চেষ্টা করলো। তমাল তার দলবল নিয়ে হাঁপাতে হাঁপাতে সাহাদের কাছে এসে বলল, ভাই পিছনের দিকটা দেখে এসেছি, কেউ নেই। সাহাদ স্ত্রীর দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। হিসাব মিলাতে থাকলো সবকিছুর। একটা গার্ড ল্যাপটপ সাথে নিয়ে এসে বলল। সাহাদ ফুটেজটা দেখলো। ফুটেজে কুহুকে দেখা যাচ্ছে সে নিজে নিজে একটা গাড়িতে গিয়ে উঠে বসেছে। সাহাদ ক্লান্ত অনুভব করলো, ঘামতে থাকলো তার শরীর। পরনের কোটিটা একটানে খুলে ফেলে ছুঁড়ে ফেললো মাটিতে। তারপর পাশে থাকা একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসে পড়ল।
দুহাত মুষ্টিবদ্ধ করে মাটির দিকে তাকিয়ে রইল। তমাল ল্যাপটপটা নিয়ে ফুটেজটা দেখে বলল, ভাই ফুটেজ দেখে যা বুঝলাম ভাবি নিজে নিজে কিডন্যাপ হয়ে গেছে। শাহাদ গম্ভীর কণ্ঠে বলল। একটু পানি দে। তমাল ল্যাপটপ গার্ডের হাতে ধরিয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে পানি আনতে ছুটল। শাহাদ 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। তার সিগারেট খাওয়ার অভ্যাস তেমন নেই, কিন্তু আজ এমন এক পরিস্থিতিতে এসে পড়েছে যে শরীরে নিকোটিনের চাহিদা তৈরি হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই চাহিদা তরতর করে বাড়ছে। তার পিছনে কয়েকটা গাড়িতে গার্ড থেকে শুরু করে দলের অনেক ছেলেও রয়েছে। সবাই ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটছে। সাইবার এক্সপার্টদের কুহুর ফোনের লোকেশন ট্র্যাক করতে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। গার্ড কয়েকজন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটা কোথায় গিয়েছে তা দেখছে। ক্রিং ক্রিং করে শাহাদের ফোন বেজে উঠল। অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো আশফাক খানের অস্থির গলা। শাহাদ, যে কোনো মূল্যে কুহুকে অক্ষত অবস্থায় খুঁজে বের কর। মেয়েটার কিছু হলে আমার বন্ধুর সামনে মুখ দেখাতে পারবো না। শাহাদ মৃদুস্বরে বলল। আচ্ছা বাবা। কল কেটে দিয়ে শাহাদ কঠিন মুখে দূরের রাস্তার দিকে তাকিয়ে রইল। না, কেউ টাকার জন্য কিডন্যাপ করেনি কুহুকে। টাকার জন্য কিডন্যাপ করলে এতক্ষণে মুক্তিপণ চেয়ে ফোন করত। শাহাদের সাথে শত্রুতা করে কিডন্যাপ করেছে। কুহু খানভারির ছেলে শাহাদ খানের বউ হওয়ার অপরাধে কিডন্যাপ হয়েছে। এখন কি ওরা শাহাদের উপর শোধ তুলতে কুহুকে কষ্ট দিবে? কি করবে কুহুর সাথে? খুব খারাপ কিছু করবে কি? শাহাদের চোখ টলমল করে উঠল। দাঁতের সাথে দাঁত লেগে চোয়াল শক্ত হয়ে গেল। প্রচণ্ড আক্রোশে চিৎকার করে ফোনটা আছাড় মারল রাস্তায়। শাহাদের চিৎকার আর ফোন ভাঙার শব্দে সবাই চমকে শাহাদের দিকে তাকালো। শাহাদ কপালে এক হাত রেখে বড় বড় শ্বাস ফেলছে। টলমল লাল চোখ তার, রাগে চোখমুখ কঠিন হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। তার গায়ে হাত দিক সে মেনে নিবে, কিন্তু তার বউয়ের গায়ে কেন হাত দিবে? তাহলে তো শান্তশিষ্ট জেন্টলম্যানদের ইমেজ বজায় রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে তার পক্ষে। শাহাদ রাস্তায় দুপা রেখে তার গাড়ির প্যাসেঞ্জার সিটে বসল। আরেকটা সিগারেট ধরিয়ে হুঙ্কার ছাড়ল। তমাল একটা মাইক্রোবাসের পাশে দাঁড়িয়েছিল। মাইক্রোবাসের ভিতরে ল্যাপটপে সিসিটিভি ফুটেজগুলো চেক করা হচ্ছে। শাহাদের ডাক পেয়ে দৌড়ে আসলো। জি ভাই। এই বিষয়ে কোনো খবর যেন লিক না হয়। যারা যারা আজ সাথে আছে তাদের মাঝে কেউ যদি খবর লিক করে সবাইকে জানে মেরে ফেলবো। না ভাই, কেউ কিছু বলবে না। কুহুর ফোন ট্র্যাক হয়েছে। তমাল ভয়ে ভয়ে বলল। না ভাই, ভাবির ফোন সুইচ অফ করে দিয়েছে কিডন্যাপাররা। শাহাদ লম্বা করে সিগারেটে টান দিল। ব্রেন এত অস্থির হয়ে আছে যে কিছু ভাবতেও পারছে না ঠিক মতো। কই যাবে, কি করলে কুহুকে পাবে, এসব ভেবে বুকের ভেতরটা জ্বলছে। একটা গার্ড দৌড়ে এলো। শাহাদকে উদ্দেশ্য করে বলল, ছেলেগুলোকে ট্রেস করা গেছে। গাড়িটা যে রাস্তায় শেষবার দেখা গেছে সেই রাস্তাটা যত দিকে গেছে সব দিকে গাড়ি পাঠাও। সব তন্ন তন্ন করে খুঁজবে, কিছু যেন বাদ না যায়। শাহাদের কথা শুনে গার্ডটা চলে গেল। শাহাদ হাতের সিগারেটটা ফেলে দিল। গাড়িতে পা তুলে দরজা লাগিয়ে বলল, তমাল, গাড়ি স্টার্ট দে। সবকটা গাড়ি চারদিকে রওনা করলো। শাহাদের গাড়ির পেছনে আরেকটা মাইক্রো সাথে চলল। প্যাসেঞ্জার সিটে বসে শাহাদ আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যেন কুহু অক্ষত থাকে। পার্টি সেন্টারে কেন সে কুহুকে চোখে চোখে রাখলো না, তার জন্য নিজেকে ধিক্কার দিল। কিন্তু এত মানুষ, এতগুলো গার্ড থাকা সত্ত্বেও কুহুর বিপদ হতে পারে তাই বা কে জানতো? শাহাদ রাস্তার দিকে চোখ রেখে সিটে মাথা এলিয়ে দিল। যদি মেসেজ দেওয়ার সাথে সাথে পার্কিং লটে চলে যেত সে, তবে এটা ঘটতো না। কিন্তু সে তো ভেবেছিল কুহু বোধহয় এখনও খাচ্ছে। কুহু যে এত তাড়াতাড়ি খাওয়া শেষ করে সাথে সাথে পার্কিংয়ে চলে যাবে তার ধারণাতেও ছিল না শাহাদের। কাঠ আর লাকড়ি বোঝাই টিনের ছাউনি দেওয়া একটা ঘরের সামনে 4 জন ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে। সবারই মুখে চিন্তার ছাপ। রাফি জিজ্ঞেস করলো, তোরা শিওর যে ওই জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল না? লিমন বলল, হ্যাঁ শিওর, আমি নিজে চেক করেছিলাম সিকিউরিটি রুমে গিয়ে। শিহাব চোখ মুখ কালো করে বলল, আমার খুব ভয় করছে। কেন যে আমি তোদের সাথে যোগ দিলাম? শাহাদ খান জানলে না জানি কি শাস্তি দেবে। লিমন ধমক দিয়ে বলল, চুপ ভিতর ডিম, তোকে দলে নেওয়াটাই ভুল হয়েছে। হাসিবের জোড়াজুড়িতেই তোকে দলে নিয়েছিলাম, নয়তো কখনোই নিতাম না। হাসিব চুপচাপ দাঁড়িয়ে ওদের তর্ক শুনছে। সে শিহাবকে কল দিয়েছিল কারণ শিহাব ভালো গাড়ি চালাতে পারে। কদিন আগে হাসিব যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সিদ্ধান্ত নিল সামাজিকভাবে শাহাদকে হেয় করতে তার স্ত্রীকে কিডন্যাপ করবে, তখন সেটা বিশ্বস্ত বন্ধুদের সাথে শেয়ার করলো।
তাদেরকে রাজনীতি করে ক্যারিয়ার গড়ার লোভ দেখালো। সবে ভার্সিটিতে পদার্পণ করা ছেলেগুলোর চোখ তখন চকচক করে উঠল আসন্ন ভবিষ্যতের সফলকামের ভাবনায়। তিনজনই তখন হাসিবের সাথে এক হয়ে লেগে পড়ল প্ল্যান সাজানোতে। প্রথমেই তারা কুহুর বায়োডাটা সংগ্রহ করলো। অবাক হলো যখন দেখলো কুহু তাদেরই ভার্সিটির সিনিয়র। তারপর তারা নিয়ম করে কুহুকে ফলো করতে লাগলো। কবে এবং কিভাবে কিডন্যাপ করলো সেটা লোক জানাজানি হবে তার সুযোগ খুঁজতে লাগলো। তারপর হাসিব জানতে পারলো স্থানীয় ওসির ছেলের বউ ভাতে হিসামকে দাওয়াত করা হয়েছে, কিন্তু সেখানে শাহাদ খান সপরিবারে থাকবে। এ কারণে হিসাম দাওয়াত ক্যান্সেল করেছে। তখন সে এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে বেছে নিল। এরকম সামাজিক পার্টি থেকে হঠাৎ করে একটা মেয়ে গায়েব হয়ে গেলে অবশ্যই সেটা আলোড়ন সৃষ্টি করবেই। তাই বন্ধুদেরকে নিয়ে তখনই প্ল্যান সাজিয়ে ফেললো। কোথায় সিসিটিভি ক্যামেরা নেই তা জেনে নিয়ে সেখানে গাড়ি পার্ক করে গাড়িতে শিহাবকে বসিয়ে রেখে বাকি তিনজন জায়গাটা পরখ করতে বের হয়েছিল। চারজনেরই মুখে ছিল কালো মাস্ক, কিন্তু যখন দেখলো কুহু নিজে এসে গাড়িতে উঠে বসেছে তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। রাফিয়া একবার লাকড়ির ঘরের দিকে তাকালো। ঘরটার এক পাশে টিনের দেয়াল দেয়া, বাকি তিন পাশ খোলা। ঘরের সামনে সারি করে লাকড়ি টাল করে রাখা। ঘরের ভিতরেও লাকড়ি আছে লাকড়ি কাটার যন্ত্র। ঘরের এক পাশে দেয়ালের সাথে লাগানো একটি কাঠের চৌকি, সেখানে তেল চিটচিটে তোষক আর বালিশ, তার উপরে কুহুকে শুয়ে রাখা হয়েছে। রাফি ভয়ে ভয়ে বলল, মেয়েটা উঠে যাবে না তো? আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবে? লিমন বলল, ওঠার তো কথাই, আমি জীবনে এমন কেস দেখিনি। মেয়ে নিজে নিজে কিডন্যাপারের গাড়িতে উঠে বসে অজ্ঞান হয়ে গেছে। কিডন্যাপারদের কিছুই করতে হয়নি। এত কষ্ট করে প্ল্যান করলাম, সেই প্ল্যানের কিছুই হলো না। ধুর, এভাবে মজা পাওয়া যায় নাকি? রাফি সমর্থন করে বলল, জীবনের প্রথম কিডন্যাপটা ফেলড হলো। শিহাব বলল, আমি তো ভয়ে গাড়ির সব দরজা বন্ধ করে বসেছিলাম। হঠাৎ দেখি এই মেয়ে জানালায় নক করেছে। আমি তো প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ভেবাচাকা খেয়ে গাড়ির সব দরজা জানালা নক করে দিলাম। তখন মেয়ে পিছনের দরজা খুলে উঠে বসলো। হাসিব সবাইকে থামিয়ে বলল, থাম তোরা, এতক্ষণে বোধহয় চারদিকের লোকজন জানাজানি হয়ে গেছে। আর কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি সহ ওকে খানবাড়ির কাছাকাছি রেখে আসবো। রাফি চিৎকার করে বলল, গাড়িটা রেখে আসবি মানে? আমার মামা এই গাড়িটা বিদেশ থেকে কিনে পাঠিয়েছে, এখনো নাম্বার প্লেট লাগায়নি পর্যন্ত, একদম নতুন। হাসিব জোরপূর্বক হেসে বলল, সেজন্যই রেখে আসবো। আমি খবর নেয়ার জন্য বাড়িতে যাচ্ছি, তোরা জায়গাটা পাহারা দে। এটাই বলে হাসিব তার বাড়ির দিকে রওনা দিল, যাতে কেউ লোকেশন ট্র্যাক করতে না পারে। তাই কেউই মোবাইল সাথে আনেনি। হাসিব তাই বাড়িতে গিয়ে কি হচ্ছে তার খোঁজ খবর নিবে। এই জায়গাটা তার বাড়ির কাছেই, আশেপাশে অনেক খালি প্লট, সন্ধ্যার পরই নীরব থাকে। এই জন্যই সে এই জায়গাটা পছন্দ করেছে। রাফির মাথায় হাত দিয়ে হাই হাই করে উঠল। সরল মনে তার ব্র্যান্ড নিউ নতুন গাড়িটা দিয়েছিল হাসিবকে। আশা ছিল হাসিবের হাত ধরে রাজনীতিতে নাম লেখাবে, তরুণ নেতা হয়ে হাজারো মেয়ের স্বপ্নের পুরুষ হবে, ফেসবুকে ফলোয়ার হবে। কিন্তু মাঝখান থেকে গাড়িটা খসে গেল। কুহু চোখ পিটপিট করে তাকালো। প্রথম দফায় সে চারিদিক অন্ধকার দেখল। তারপর অন্ধকার শুয়ে আসতেই চারপাশ কিছুটা দৃষ্টিগোচর হলো। আস্তে আস্তে উঠে বসলো। বড় বড় চোখ করে চারপাশে মাথা ঘোরাতে লাগলো। সে কোথায় আছে, কেন আছে, কিছুই বুঝতে পারলো না। এদিক ওদিক তাকালো। অল্প দূরের রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে একটা খোলা ঘরের মতো নজরে পড়ল। দূরে জ্বলতে থাকা অনেক আলো দেখতে পেল। খানিক পরেই যখন আস্তে আস্তে সব মনে পড়ল তখন লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। কানে এলো কয়েকটা ছেলের কণ্ঠ, নিজ কণ্ঠে কিসব বলাবলি করছে। এরাই কিডন্যাপার। বহু জেগে গেছে, দেখতে পেলে নিশ্চয়ই আক্রমণ করতে আসবে, তাই এখনই পালাতে হবে। কুহু আতঙ্কগ্রস্ত হয়ে কিছু বিবেচনা না করেই আধো অন্ধকারেই রাস্তার ল্যাম্পপোস্টটা লক্ষ্য করে দৌড় দিল। মাটিতে পড়ে থাকা লাকড়ির সাথে হোঁচটকে ঘরের ভিতরে থাকা উঁচু করে রাখা লাকড়িগুলোর উপর পড়ল। ধাক্কা খেয়ে সমস্ত লাকড়ি গড়িয়ে পড়ল মাটিতে। শব্দ পেয়ে তিনজন ঘরের ভিতরে দৌড়ে এলো। কুহুকে ভয়ার্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখে লিমন শিহাবকে বলল, তোকে না বলেছিলাম ওকে বেঁধে রাখতে? শিহাব আমতামতা করে বলল, ধরাধরি করে নিয়ে এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই মনে ছিল না। লিমন কিরমিরিয়ে বলল, বোকার দল, তোদের সাথে যোগ দেওয়াই আমার ভুল হয়েছে। রাফি চিৎকার করে বলল, তর্ক না করে মেয়েটাকে ধর। তিনজনই ফাঁকা হয়ে দাঁড়িয়ে কুহুকে ঘিরে ফেলার চেষ্টা করলো। কুহু ততক্ষণে মাটি থেকে একটা লাকড়ি তুলে নিয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে তিনজনের চেহারা অল্প দেখা যাচ্ছে। কুহু লাকড়িটা ওদের দিকে তাক করে বলল,
আমার কাছে আসলে কিন্তু আমি মাথা ফাটিয়ে ফেলবো। শিহাব বিনীত কণ্ঠে বলল, দেখেন আপু, আমরা অনেক ভালো ছেলে, আমরা কিছুই করব না, আপনি মাথা ফাটাবেন না প্লিজ, রক্তে আমার ফরিয়া আছে। রাফিয়া আর লিমন দুজনেই হতাশ হলো। শিহাবকে ধমকে বলল, চুপ কর, ওকে ধর। প্রথমে এগিয়ে আসলো লিমন। তার দেখা দেখি বাকি দুজনে এগিয়ে আসলো। কুহু নিজেকে বাঁচাতে চিৎকার করে হাত উপরে তুলে আঘাত করলো ওদের উপর। রাফিয়া আর লিমন তড়িৎ সরে গেল। আঘাত পড়ল শিহাবের উপর। শিহাব মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেল। যন্ত্রণায় কাতর হয়ে বলল, এ কি করলেন আপু, আমার মাথা ফাটিয়ে দিলেন। কুহু নিজের কাছে নিজেই হতভম্ব হয়ে গেল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল শিহাবের দিকে। রাফিয়া আর লিমন দুজনেই শিহাবকে ধরতে গেল। পরক্ষণেই দাঁড়িয়ে পড়ল কুহুকে ধরার জন্য। কুহু লাকড়িটা ওদের দিকে ছুঁড়ে মেরে ঘুরে দৌড় দিল রাস্তার দিকে। লাকড়ি ঘরটা রাস্তা থেকে কিছুটা দূরে। সামনের ছোটাছুটি একটা ক্ষেত পেরিয়ে রাস্তায় গিয়ে উঠতে হয়। রাস্তাটা একটু উঁচু জায়গাটা থেকে। কুহু ঊর্ধ্বশ্বাসের রাস্তা লক্ষ্য করে দৌড়াচ্ছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে পুরো জায়গাটা আলো ছায়ার সৃষ্টি করেছে। কুহু চিৎকার করতে করতে এঁকে বেঁকে দৌড়াচ্ছে। পিছনে দৌড়াচ্ছে রাফিয়া লিমনও। কুহুর দৌড় ততটা জোরে হচ্ছে না। একে তো ভয় আছে, তার উপর আবার মেয়ে মানুষ, দৌড়ঝাঁপের অভ্যাস নেই তেমন। আর একটু গেলেই ওরা কুহুকে ধরে ফেলবে। রাস্তা থেকে অল্প দূরত্বে গিয়ে কুহু হঠাৎ দাঁড়িয়ে গেল। পিছন ফিরে তাকালো ওদের দিকে। ওরা দুজনেই অবাক হলো। দৌড়ের গতি কমিয়ে ভ্রুকুচকে কুহুর সামনে এসে দাঁড়ালো। ওরা এসে দাঁড়াতেই আচমকা কুহু দু হাতে দুজনের বাহু ধরে বাম পাশের দিকে ধাক্কা দিল। রাফিয়া আর লিমন আবিষ্কার করলো ওদের পায়ের নিচে মাটি নেই। দুজনেই একজন আরেকজনকে ধরে এই করতে করতে পাশের ডোবায় পড়ল। কাদা পানিতে মাখামাখি হয়ে দুজন যখন উঠে দাঁড়ালো তখন কুহু কোথাও নেই, উধাও হয়ে গেছে। তাকিয়ে দেখলো দুজনেই হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশে এই নিচু জায়গাটা থেকে হয়তো কখনো মাটি তোলা হয়েছে। সেই গর্তটাই বৃষ্টির পানিতে ডোবার রূপ নিয়েছে। দুজনেই হতভম্ব হয়ে কাদা পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে রইল। কুহু হাঁপাতে হাঁপাতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই এলাকাটার বাড়ি ঘরের সংখ্যা তেমন নেই। এদিক ওদিক ছড়ানো ছিটানো বড় জায়গা নিয়ে অভিজাত বাড়ি, আর বেশিরভাগ প্লট। এখনো বিক্রি হয়নি। অনেকক্ষণ ধরে সেই বাড়িটাকেই আশ্রয় নেওয়ার জন্য বেছে নিল কুহু। পথে আরও দু একটা বাড়ি পেয়েছে, কিন্তু ওগুলোর গেট বন্ধ পেয়েছে। এই বাড়িটার বিশাল লোহার গেট হালকা খোলা। কুহু গেট ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। দারোয়ান গেটের পাশে ছোট্ট ঘরটায় বসে ঝিমুচ্ছে, তাই কুহুকে দেখতে পেল না। কুহু বাগান পেরিয়ে দৌড়ে সৎ দরজার দিকে গিয়ে কড়া নাড়ল। দরজা খুলে দিল একটা কাজের লোক। কুহু কাজের লোকটাকে ঠেলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর ভিতরে ড্রয়িং রুমের সোফার দিকে তাকিয়ে আটকে উঠল। ছোট একটা চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল। হাসিফ সোফায় বসে বসে ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। এতটাই তাড়াহুড়ায় ছিল যে নিজের ঘরে যাওয়ার সময় পায়নি। এমনকি মুখে কালো মাস্কটাও খুলেনি। মোবাইল ফোনে খানবাড়ির পুত্রবধূ নিখোঁজ হওয়ার কোনো নিউজ পাবলিশড হয়েছে কিনা দেখছিল, কিন্তু কোথাও কোনো নিউজ নেই। চরম বিরক্তিতে তার কপাল কুঁচকে এসেছে। এমন বিরক্তই যে দরজার কড়া নাড়ার শব্দেও সে মুখ তুলে চাইল না। আচমকা মেয়েলি চিৎকারে সে মুখ তুলে চাইল। দরজায় কুহুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখ হাওয়া হয়ে গেল। তার বিস্ময় সমস্ত সীমা পরিসীমা অতিক্রম করল। অন্ধকার রাস্তার বুক চিরে শাহাদের গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার দিকে যাচ্ছে ওরা। ওখানে বেশিরভাগ ইট ভাটা। কুহুকে কিডন্যাপ করা গাড়িটা যে রাস্তা থেকে উধাও হয়ে গেছে, রাস্তাটা অনেকগুলো রাস্তায় ভাগ হয়ে এদিক সেদিক চলে গেছে। তার মাঝে একটা রাস্তা দিয়ে যাচ্ছে শাহাদ। আশেপাশে সব এলাকায় লোকজন নামিয়ে দেওয়া হয়েছে। সবাই খুঁজছে গাড়িটাকে। গাড়িটা সেম শাহাদের গাড়িটার মতো, সেজন্যই কুহু ভুল করে উঠে পড়েছে। গাড়িটায় কোনো নাম্বার প্লেট না থাকায় গাড়িটাকে শনাক্ত করা যাচ্ছে না। জিপিএস দিয়ে ট্র্যাক করাও সম্ভব হচ্ছে না। শাহাদ প্যাসেঞ্জার সিটে স্থির হয়ে বসে আছে। এক হাত গাড়ি জানালায় ঠেকিয়ে ঠোঁটের উপর রেখে শান্ত চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়ি চালাতে চালাতে তমাল একবার আর চোখে শাহাদের দিকে তাকালো। শাহাদকে এইভাবে দেখে তমাল বেশ বুঝতে পারলো শাহাদের ভেতরে কি চলছে। এই মুহূর্তে কিডন্যাপার কাউকে হাতের কাছে পেলে সাহায্যে ওদের মাঝখান থেকে ছিঁড়ে ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তমালের। উপর থেকে শান্তশিষ্ট ভদ্র মনে হলেও ভিতরে যে শাহাদ কতটা ভয়ঙ্কর হতে পারে প্রয়োজনে তা তমাল জানে। তমাল একটা ছোট ঢোক গিলে চোখ সরিয়ে রাস্তার দিকে তাকালো। আজ যদি কুহুকে না পাওয়া যায় তাহলে কাল সকাল হতে হতে শাহাদ ত্রাস সৃষ্টি করবে শহরে। ক্রিং ক্রিং করে তমালের ফোনটা বেজে উঠল। স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ রেখে তমাল ফোনটা বের করলো। একটা গার্ড কল করেছে। নিশ্চয়ই শাহাদকে কল করতে সাহস পাচ্ছে না। তমাল কল রিসিভ করলো। ও পাশ থেকে কথা শুনে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল।
তমাল গাড়ি থামিয়ে দিতেই শাহাদের পিছনে আসা গার্ড ভর্তি গাড়িটাও থেমে গেল। শাহাদ ভ্রুকুচকে তাকালো তমালের দিকে। তমাল ফোন নামিয়ে বলল, ভাই গাড়িটা পাওয়া গেছে। শাহাদ সোজা হয়ে বসলো। কিছু না বলে গাড়ির দরজা খুলে বের হয়ে পড়ল। গাড়ির সামনে দিয়ে ঘুরে ড্রাইভিং সিটের দরজা খুলে তমালকে বলল, বের হ, ওখানে গিয়ে বস। তমাল বিস্মিত হয়ে নেমে পড়ল। ঘুরে গিয়ে প্যাসেঞ্জার সিটে বসলো। শাহাদ ড্রাইভিং সিটে বসে বিপজ্জনকভাবে গাড়িটা ইউটার্ন করলো। তারপর সর্বোচ্চ গতিতে গাড়ি টান দিল। তমাল সিটের সাথে এক প্রকার সেটে গেল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে সিট বেল্ট বাঁধল। শাহাদ যে কিনা কখনো কোনো রুলস ব্রেক করে না, সে নিজেই সিট বেল্ট না বেঁধেই কোনো প্রকার ট্রাফিক সিগন্যাল না জেনেই সর্বোচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে। কোনো প্রকার ট্রাফিক সিগন্যাল না মেনেই সর্বোচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে। পিছনের গার্ডদের গাড়িটাও শাহাদের গাড়িটার সাথে তাল মেলাতে হিমশিম কাটছে। তমালের বলা লোকেশনে শাহাদ গাড়ি এনে থামালো। গাড়ি থেকে দ্রুত নেমে এসে দেখতে পেল সেখানে অলরেডি অনেক গার্ড আর গাড়ি রয়েছে। শাহাদকে নামতে দেখে একটা গার্ড এগিয়ে এসে বলল, স্যার গাড়িটাকে আমরা এখানে কিছুটা দূরে একটা ঝোপের কাছে পেয়েছি। ছেলেরা গাড়িটাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে এসেছে। শাহাদ গাড়িটার দিকে একবার তাকালো, জিজ্ঞেস করলো, ছেলেগুলো? স্যার 3 জনকে এই লাকড়ির গুদামটায় পেয়েছি, আর একজন নেই। আর ম্যাম কোথায় আছে ওরা বলছে না।